আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও এক প্রকার ভালো আছি। তো সামনে আসছে ৪৬তম বিসিএস রিটেন পরীক্ষা। এই রিটেন পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন তাদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির স্টুডেন্ট আছে যারা রিটেন পরীক্ষা ২ বার ৩ বার এমনকি ৪ বারও দিয়েছেন। আবার কেউ আছেন প্রথমবার দিয়েছেন, আবার কেউ এবারই প্রথম দেবেন। অর্থাৎ এখানে গণিতের বিষয় নিয়ে আমি দু একটি কথা বলার জন্য এসেছি। তো গণিতের মার্কস হলো তোমার 50, রিটেনের 50 আর হলো মানসিক দক্ষতা হলো 50। এই 100 নম্বরের মধ্যে আমরা যখন বিসিএস পরীক্ষা দিয়েছি 30তম বিসিএসের আগে বা 30তম পর্যন্ত, 31তম বিসিএস পর্যন্ত এই সিলেবাসটা ছিল হলো 9টা অঙ্ক থাকতো, যে কোনো 5টি অঙ্কের উত্তর দেওয়া হতো 5 10 50। তো এখানে দেখা গেছে যে 5টি অঙ্ক 10টি অঙ্ক এর মধ্যে 5টি অঙ্ক পরীক্ষা দিতে সর্বোচ্চ 25 থেকে 30 মিনিট সময় লাগতো। তো তারপর থেকে একদিন একটা রিপোর্ট আসলো পত্রিকায় যে বিসিএসের মতো জায়গায় রিটেন পরীক্ষায় মাত্র আধা ঘন্টায় স্টুডেন্ট পরীক্ষা দিয়ে হল রুমের মধ্যে গল্প গুজব শুরু হয়ে যায়। তখন আর কি 32তম বিসিএস থেকে শুরু হয়ে গেল লেজ লাগিয়ে দেওয়া, অর্থাৎ ক খ গ এভাবে একটা প্রশ্নের সাথে আরও 2-3টা জুড়িয়ে দেওয়া। এরপর থেকে 32 33 34 পর্যন্ত এইভাবে চলতে থাকলো। তারপরে গিয়ে 35-এ নতুন সিলেবাস চলে আসলো। তো এখন আমরা শুনতে পাচ্ছি যে বিসিএসের সামনে পরীক্ষার সিলেবাসটা পরিবর্তন হতে পারে, এটা নিয়ে আলোচনা চলছে। তো জানি না গণিতে পরিবর্তন হবে কিনা, রিটেনে আসবে কিনা। তবে 46তম বিসিএসের জন্য যেটা পরিবর্তন যেহেতু হচ্ছে না, আর যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটাই হবে। তো এখানে কিন্তু যারা প্রথম চয়েস পছন্দ মতো দিয়েছেন, অ্যাডমিন ক্যাডার, কেউ পুলিশ ক্যাডার, কেউ ফরেন ক্যাডার, তবে মাইন্ড ইট, ম্যাথে যদি 90 আপ না পান তাহলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়ার সম্ভাবনা খুব কম। কারণ ম্যাথে এমন একটা নম্বর যেটা দিয়ে এগিয়ে থাকতে হবে। এখন অনেকে বলবে যে আমি তো আর্টস ব্যাকগ্রাউন্ড করে আসছি, বা আমি তো অঙ্ক তেমন একটা ভালো বুঝি না বা পারি না, তাহলে আমার যদি 90-এর উপরে না থাকে তাহলে কি আমি ক্যাডার হতে পারবো না? এখানে একটা কথা আছে, সেটা আপনি পারবেন কি পারবেন না সেটা একমাত্র আল্লাহ জানেন। তবে আপনি টার্গেট করেন, সেই অনুপাতে কাজ করেন, আগেই আপনি ফলাফল কেন দেন? আমি বলি আপনি 90 আপ পাবেন, আর আপনি বলেন না আমি 90 আপ পাবো না, তাহলে কি আপনাকে দিয়ে সম্ভব কখনো 90 আপ নাম্বার নেওয়া? এই জন্য বলছি যে আপনি টার্গেট রাখেন যেন আপনার নাম্বারটা 90 আপ আসে। একটু বুঝে বুঝে করেন, সব অঙ্ক করতে হয় না, মাত্র প্রতিটি অধ্যায় থেকে 5টা 7টা অঙ্ক করেন, নিয়মটা শুধু মনে রাখেন, দেখবেন যে আপনি সুন্দর করে করে আসতে পারছেন। ম্যাথমেটিক্সটা এমন একটা জিনিস যে জিনিসটা অন্য সকল সাবজেক্টস থেকে একটু ব্যতিক্রম এবং ইজি। কেন ইজি? কারণ এখানে সমস্ত তথ্য ডেটা দেওয়া থাকে, ওই আলোকে আপনাকে গান গেয়ে গিয়ে যেতে হয় এবং সুন্দর করে ফলটাও বেরোয় আসে। তা বিষয়টা খুব ইজি, কিন্তু আমরা এটাকে কঠিন করে নিছি মুখস্থ আকারে করে। বেসিক জিনিসটাকে না জেনে কোনোরকম একটু শিখে এসে আমরা রিটেন এসে মুখস্থ করতে চাই। মুখস্থ দিয়ে কখনো হয় না। তবে হ্যাঁ, নিয়মগুলো তো অবশ্যই মুখস্থ রাখতে হবে। তো এই জন্য রিটেনের যেন আপনি 90 আপ পান, 90 আপ পান, এই জন্য আমি আপনাদেরকে একটা সুন্দর সাজেশন তৈরি করেছি। প্রিলির নয়, রিটেনের জন্য সুন্দর একটা সাজেশন তৈরি করেছি। আমি কথা দিচ্ছি আপনি 90 আপ না পেলেও আপনি স্যাটিসফাইড থাকবেন ইনশাল্লাহ। মানসিক দক্ষতা সহ এবং রিটেন সহ টোটালটার উপরে আমি একটা দিক নির্দেশনা গাইডলাইন আপনাদেরকে দিতে চাচ্ছি। তো এখনও যেহেতু পরীক্ষার আরও
4-5 মাস প্রায় আছে, আপনার এতদিন লাগবে না। আমি আপনাকে সর্বোচ্চ 10টা ক্লাসের মাধ্যমে আপনাকে আমি এই দিক নির্দেশনাটুকু দিতে পারি, যদি আপনারা আগ্রহ প্রকাশ করেন। আর আগ্রহ প্রকাশ না করলে আমি আপনাদের সামনে যতই বলা বলি করি আপনার কাজ হবে না। এখন বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, এই কথাটার অর্থ হলো যে আমি যে আপনাদেরকে সুন্দর করে একটা সাজেশন দেব, সেই সাজেশনটা যদি আপনি কাজে না লাগাতে পারেন তাহলে কোনোদিনও ফল পাবেন না। আর ফল না পেলে আপনি আমার গুণগানও গাবেন না। আর আমার এই বয়সে এসে আপনার কাছে চাপা মারার বয়সটা আমার নেই, আর চাপা আমি মারতেও পারি না, যেটা আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে 20 বছর ধরে এই লাইনে পড়াশোনা করতেছি এবং করাচ্ছি। তার অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই যে আমি যদি একটা সুন্দর একটা দিক নির্দেশমূলক সাজেশন দিয়ে থাকি, যদি পরিচালনা করতে পারেন আপনারা, তাহলে অবশ্যই সেটা ভালো ফল আসবে আশা করি। তবে হ্যাঁ, 100% ফলাফল না আসলেও আপনি 90 আপ আপনার ইনশাল্লাহ হবে। কারণ আমি এত বড় জ্ঞানী লোক না, বা এত ভালো জানেওয়ালা না, বা আমি প্রশ্নকর্তা না, আমি প্রশ্ন করব এটা তো না। কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাকে তৈরি করে নিতে চাই। কিন্তু এর জন্য আপনাকে বেশি না, 10টা দিন আপনি যদি আমাকে সময় দেন, তাহলে আপনার জন্য আমি একটা সুন্দর জিনিস তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ। এখন সে সম্পর্কে আমি একটু বুঝাই দিচ্ছি যে কিভাবে আমি আপনাদেরকে এই সহযোগিতাগুলো করব। তো এখানে গণিতে যেহেতু 50-50 100 মার্কস, এই 100 মার্কসের উপরে দুটি ভাগে ভাগ হবে। একটা হলো ম্যাথ মানে গণিত, গাণিতিক যুক্তি, গণিত, আর একটা হলো মানসিক। এখন এই দুইটা অংশকে আপনি গুরুত্ব কম দিলে হবে না। মানসিক দক্ষতা আপনার বলেন যে একদিন পড়লে বা 2 দিন পড়লে পারবো না, এটাকেও গুরুত্ব দিতে হবে, ম্যাথকেও গুরুত্ব দিতে হবে, ইংলিশকেও গুরুত্ব দিতে হবে, বাংলাকেও গুরুত্ব দিতে হবে, প্রতিটি নম্বরকে গুরুত্ব দিতে হবে। আপনার টার্গেট থাকবে যেন আমার একটা নম্বর যেন ছুটে না যায়। আর একটা কথা মাথায় রেখে আপনি 4-5 মাস পড়েন যে এটাই আপনার জীবনের প্রথম এবং শেষ বিসিএস রিটেন। এটা পড়ে যেন আমার আর জীবনের দ্বিতীয়বার রিটেন পরীক্ষা না দেওয়া লাগে। কারণ এত কষ্ট, রিটেন পরীক্ষাটা এত কষ্ট, আমিও নিজেও দিয়ে দেখেছি, এত কষ্ট যে এটা আর দ্বিতীয়বার কেউ করতে চায় না। তো এই জন্য মনে প্রাণে একবারই নিয়ত করে বসে পড়েন, সময়কে নষ্ট করেন না। সামনে ঈদ আছে, ঈদ নিয়ে কোনো চিন্তা করবেন না, রোজা নিয়ে চিন্তা করবেন না, আপনার টার্গেট আপনি ফিল আপ করতে থাকেন, রুটিন করে পড়ালেখা করেন। গণিতকে কখনো ছোটো করে দেখেন না, ভালো লাগবে, ভালো পারবেন। তো এই জন্য এই মানসিক দক্ষতায় আপনার টোটাল যে 50 মার্কস, এই 50 মার্কসের মধ্যে কম বেশি সবাই কিন্তু কম বেশি 40+ পায়, যারা একটু ভালো করে বুঝে লিখতে পারে। কম বেশি সবাই কিন্তু 40+ পায়। হ্যাঁ, এই 45+ পেতে হলে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। সে সম্পর্কে আমি ক্লাসগুলোতে বলবো। কেন আপনি 45 পাবেন না? অবভিয়াসলি পাবেন না। আপনি পিলি দিয়ে আসছেন না, পিলিতে পড়ছেন না, আর ওর থেকে একটু বেশি পড়তে হবে না, শুধু একটু চিন্তা করতে হবে, দেখবেন সব কিছু সঠিকভাবে চলে আসছে। এবার দেখেন এই ম্যাথের বিষয়টা আমি যেটা নিয়ে বলবো, এই 50-র মধ্যে হলো অনেকে 50-র অ্যান্সার করে আসেন, 50-এর অ্যান্সার করে আসেন, 50-এর অ্যান্সার করে আসেন। সে কি করে, সে 50-এর মধ্যে বলে আমার 50-এর মধ্যে 50 হয়েছে, আমি কমপক্ষে 40 তো পাবো, এরকম একটা টার্গেট করেন। আবার অনেকে 40 দিয়ে আসে, বলে কমপক্ষে আমি 30 থেকে 35 পাবো। দেখেন নম্বর কমে আসতেছে, দেখছেন। এখন আমার কথা হলো যে আমি 50-এ যদি আমি 40 পাই, আমি 50 পর্যন্ত করতে যাব কেন? তাহলে এখানে আমি কমপক্ষে 45-এর অ্যান্সার করব, যেন আমি 40 থেকে 45 পাবো, এই টার্গেট। আর এখানে যদি 45 বা 46, 48 আসে, তাহলে কিন্তু 90 আপ হয়ে যায়। আপনার অনেক পড়তে হবে না, একটু বুঝে পড়েন, তাহলে দেখবেন যে আপনার সহজ হচ্ছে। হ্যাঁ, এখন কিছু জায়গায় আছে যে অঙ্কের প্যাটার্নটা যখন আপনি করে আসবেন, কিছু নিয়ম আছে, ওই নিয়মগুলো আপনি যদি না জানেন,
তাহলে আপনার মার্কস কেটে নেয়। দেখা গেছে আপনি এই যে 40 পাবেন এই আশা করছেন, পরে খাতা উঠায় দেখেন যে আপনি 40-এর জায়গায় 20 পাইছেন বা 25 পাইছেন, 20 বা 25 পেয়েছেন। কারণ কি? আপনার এখানে নিয়ম সঠিকভাবে হয় না। এখন উত্তর হয়, আপনি অঙ্কটা কষে গেলেন, অঙ্কটা করে গেলেন, উত্তর হয়, বাট আপনার অঙ্ক নাম্বার হয় না। বলেন স্যার কেমন? ভিতরের নিয়মগুলো আপনার একটু রং হয়ে রয়েছে, এই জিনিসটা জানতেই হবে। আবার অনেক সময় দেখা গেছে যে আপনি অঙ্কের নিয়ম ঠিক আছে, করে গেছেন, কিন্তু উত্তরে মিলতেছে না। এখানে গিয়েও আপনি একটা প্যাচের মধ্যে পড়ে গেছেন। তাহলে এই সামান্য জিনিসগুলো যে আপনি লিখবেন বা জানবেন, না জানা থাকলে আপনার কাছে ওটা অজানা রয়ে যাবে। ছোট্ট একটা উদাহরণ দিই। মনে করেন আপনার একটা সরল অঙ্ক আসলো, 40তম বিসিএসও কিন্তু সরল অঙ্ক আসছে পাটিগণিত থেকে। এখন এই সরল অঙ্কের এইরকম আছে উত্তরটা, ধরেন আপনি বের করছেন এই 1/2, এটাও আসছে। এখন এই অংশটা কিন্তু 1/2 মানে 0.5ও কিন্তু হয়, 0.5ও হয়। এখন আপনার বিষয়টা হলো যে এই হাফ লিখবো না 0.5 লিখবো। কেউ যদি 0.5 লেগে তার উত্তর হতে পারে, কেউ যদি হাফ লেখে তার উত্তর হতে পারে। তাহলে এখানে সঠিক কোনটা, এই জিনিসটুকু জানতে হবে যে একটা অঙ্কের এই উত্তরটা কোথায় থেকে আসলো, কিভাবে আসলো, কেন আসলো, আর কিভাবে আমি লিখব। মূল অঙ্কটা যদি আপনার সাধারণ ভগ্নাংশে থাকে, উত্তরটাকে সাধারণ ভগ্নাংশে লিখতে হবে। যদি দশমিক ভগ্নাংশে থাকে, উত্তরটাকে দশমিক ভগ্নাংশে লিখতে হবে। আর যদি পূর্ণপণিক থাকে, তাহলে পূর্ণপণিক যদি উত্তর আসে, আপনাকে অবশ্যই পৌনঃপুনিক ব্যবহার করতে হবে। তো এই যে ছোট ছোট কিছু টেকনিক বা বেসিক জিনিসগুলো যদি জানা না থাকে রিটেনের ক্ষেত্রে, কখনোই আপনি ফুল মার্কস পাবেন না। আমার কথাগুলো আপনার মানলে ভালো, না মানলে কোনো ক্ষতি নেই। এখন আপনি নবম দশম শ্রেণীতে যে পরীক্ষা দিয়ে আসছেন, বোর্ড পরীক্ষাগুলো, সেই বোর্ড পরীক্ষাতে সেখানে বাচ্চা বা ছোট মানুষ পরীক্ষা দেয়। সেখানে যারা টিচার খাতা দেখেন, তাদের তো অনেক সময় এক্সামিনার বলে দেয়, আমি আপনাকে পড়তে বলছে কেন, খাতায় লেখা আছে, নাম্বার দিয়ে দেন। তো অনেক ছাড় দিয়ে তাদের খাতাটা দেখে, বা আপনার খাতাটাও দেখছে এক সময়। এখন সে ছাড় তো নেই। কেন নেই? কারণ আপনি যে পদে বসতে যাচ্ছেন সেটা কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের একটা অবস্থান। আপনি প্রথম শ্রেণীর নাগরিক এবং প্রথম শ্রেণীর কর্মকর্তা, বিশাল ব্যাপার। এখানে কিন্তু সম্মান এবং সম্মানী দুটাই আছে, আর বেঁচে থাকার জন্য এর থেকে আর কিছু লাগে না। তো এই জন্য আপনার কাছ থেকে একজন টিচার যিনি খাতা দেখেন, তিনি কিন্তু অনেক কিছু আশা করেন, যে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা, আপনার গঠনমূলক আলোচনা, আপনার উত্তর লেখার প্যাটার্ন, আপনার অঙ্কটা সাজিয়ে লেখার কৌশল, এই সবগুলো কিন্তু তিনি লক্ষ্য করেন, দেখেন। এই জিনিসগুলো যদি ভালো না ভাবে লিখতে পারেন, তাহলে কিন্তু ফুল মার্কস পাবেন না। আবারও বলছি, ফুল মার্কস পেতে হলে অবশ্যই আপনাকে সতর্ক অবলম্বন করতেই হবে। একজন লিখছেন একভাবে, আরেকজন লিখছেন আরেকভাবে, নাম্বার পাবেন, পরে যে গিয়ে দেখেন পান না। তবে হ্যাঁ, এখন থেকে যে রিটেনের খাতাগুলো চ্যালেঞ্জ করলে খাতাতে দেখতে পারবেন, এখন দেখবেন যে আপনার খাতায় কোথায় কোথায় ভুল হয়েছে, জানা না থাকলে কি মহাবিপদে পড়বেন, তখন মাথা থাপড়াবেন। তো এই জন্য আমিও আপনাদের চাচ্ছি যে আমার যতটুকু আছে, আমি বিশেষ কনফিডেন্সের ম্যাথের টিচার ছিলাম। হ্যাঁ, আমার লেখা কিন্তু রিটেন বইও আছে। আমি রিটেন বই লিখেছিলাম অনেক আশা করে, হ্যাঁ, এবং সেই আশা আল্লাহ আমার পূরণও করছে, যে আমার লেখার মধ্যে সম্পূর্ণটা সাজিয়ে গুছিয়ে কিন্তু আমার লেখা হয়েছে। হ্যাঁ, এই হলো আমার রিটেনের বই, 3 খণ্ড, বীজগণিত, পাটিগণিত এবং জ্যামিতি, এই যে 3 খণ্ড। এখানে এই বইটা কেন আমি আজকে এত বড় হয়েছে তার বিষয়ে আমি একটা কথা বলবো, যে আপনি রিটেন পরীক্ষা দিতে গেলে আপনি কি খোঁজেন। আপনাকে বড় ভাই, রুমমেট যিনি বিশেষ ক্যাডার হয়েছেন,
যিনি শিক্ষকতা করেন, যিনি আপনার প্রতিবেশী, যিনি আপনাকে পড়াচ্ছেন, যিনি যে কোচিংয়ে যাচ্ছেন, সেই কোচিং থেকে আপনাকে বলতেছে আপনি কি কি পড়বেন। ষষ্ঠ শ্রেণীর বই পড়বেন, সপ্তম শ্রেণীর বই পড়বেন, অষ্টম শ্রেণীর বই পড়বেন, নবম শ্রেণীর সাধারণ গণিত, উচ্চতর গণিত, ইন্টারমিডিয়েটের রিলেটেড অধ্যায় ভিত্তিক এইগুলো পড়বেন। নন ক্যাডারের প্রশ্ন যত আছে সেইগুলো পড়বেন। আরে সেই 82 সালের লাল বইটাও পড়বেন। বুঝতে পারছেন? এখন এই বই জোগাড় করতে গিয়ে তো আপনি হিমশিম খাচ্ছেন। এই জন্য টোটাল জিনিসটাকে আপনাকে গুছাতে হবে না। এই সব জিনিসগুলো আমি একত্রে করে বইটা তৈরি করেছি, যে আপনি ধারাবাহিকভাবে আপনি পড়েন। এই যে বইটা, এই যে আমি দিয়েছি, দেখেন টোটাল এই যে সাজিয়ে গুছিয়ে একবারে দিয়েছি, এই যে একবারে দিয়েছি। এই বই শুধু দেখবেন আর বলবেন কোনটা করা লাগবে কোনটা করা লাগবে না। এই জিনিসটা যদি মাথার মধ্যে থাকে আপনাকে ম্যাথে কখনোই ফেলতে পারবে না। নিয়মটা জানলেন আর কোনটা পড়বেন কোনটা পড়বেন না, রাইট? আবার বলছি, বেসিক নিয়মটা জানবেন, কোনটা পড়বেন কোনটা পড়বেন না, শেষ। আপনাকে ম্যাথে কখনো ফেল করতে পারবে না, কখনো কম নম্বরও নিতে পারবে না, বেশি নেবেন ইনশাল্লাহ। এখন আসি, এই বইটা ধরে ধরে একটা সাজেশন তৈরি করা হয়েছে। এর উপরে আপনারা যদি আগ্রহ থাকেন তাহলে আমি প্রতিটি অধ্যায়ে সাজেশন দিব, কোনটা পড়বেন আর কোনটা পড়বেন না, হাতে কোনো অল্প কিছু অঙ্ক। এরপরে যদি কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয় তাহলে আমি তার উপরে আপনাদের এই লাইভ ক্লাস নেব, আপনাদের আগ্রহের উপর নির্ভর করতেছে। তো এবার আসি যে আমরা কিভাবে গণিতে বেশ কিছু নম্বর পাবো অল্প পড়ে পড়ে, মানে কোন কোন অধ্যায়কে আমরা এবার 46তম বিসিএসে গুরুত্ব দেব, কোন অধ্যায়গুলোকে। সব অধ্যায় তো পড়ে আমি শেষ করতে পারবো না, তাহলে কোনটা কোনটা দেব। দেখেন, পাটিগণিতের মধ্যে আপনি বেশি না, পাটিগণিতের মধ্যে কখনো 10 কখনো 15 নম্বর প্রশ্ন হয়ে থাকে পাটিগণিতে 50-এর মধ্যে। তো এই 50-এর মধ্যে আপনি যে অধ্যায়গুলো সবচেয়ে বেশি 46তম বিসিএসের জন্য গুরুত্ব দিবেন, তার মধ্যে 1 নম্বর হলো আপনার লাভ ক্ষতি, 2 নম্বর শতকরা, 3 নম্বর সরল, 4 নম্বর সুদ কষা। এই চারটিকে আপনি ঝরাঝর করে ফেলবেন, এই চারটিকে সুন্দর করে পড়বেন। এই চারটি কোথাও কোনাকাঞ্চি মেরে পড়বেন যেন বাদ না যায়, কোথা থেকে আসলে যেন না হয়। আর বাকি যে অধ্যায়গুলো আছে সিলেবাসটা দেখে দেখে পড়বেন। তার মধ্যে আছে সুদ কষা, অনুপাত, গড়, ঐকিক নিয়ম, লসাগু গসাগু। এইগুলো যে পড়বেন না তা না, এমনি তো পিলিতে পড়ছেন, তারপরে একটু চোখ বোলাই যাবেন। তবে অল্প কিছু আমি বলে দেব যে এইগুলো একটু দেখে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রিপারেশন ভালো হবে। এখন বলতে পারেন যে স্যার আপনি কোন আলোকে এই জিনিসগুলো বললেন? আমার অভিজ্ঞতার আলোকে বলেছি, আমি এটা নিয়ে গবেষণা করি তাই। তারপর আপনি দুনিয়া ধরে পড়েন, আমার আফসোস নাই। আমি বলছি আপনি পৃথিবীর যত আছে সব পড়েন, আফসোস নাই, কিন্তু এগুলোর উপরে একটু গুরুত্ব দিতে বলছি, বেশি কিছু তো বলিনি। এবার আসেন বীজগণিত। এখান থেকে আপনি কম করে হলেও 10 নম্বর পাবেন, 10। বীজগণিতের মধ্যে আছে হলো এই মান নির্ণয় প্লাস উৎপাদক। এটা ছাড়তে পারবে না জীবনেও, এটা আসবেই। কয়েকটা অঙ্ক করলে এটা কমন পড়ে যায়, হয় বীজগণিত আসবে না হয় মান নির্ণয় আসবে, তবে আসবেই, মিস নেই, আসবেই। 2 নম্বর সূচক, সূচক আর লগ এরা খালাতো ভাই বোন, এরা কখনো দূরে থাকবে না। এদের মধ্যে সব সময় 5 অথবা 7.5, 5 অথবা 7.5 থাকবে এই সূচক এবং লগ। 3 নম্বর হলো
যে অসমতা, ওই সরল সমীকরণ, এগুলো মিলে। তো এই 3 নাম্বার যে বীজগণিত যেগুলো আসবে সেগুলো আপনি হালকা একটু পড়বেন, মেনলি এই কয়েকটা একটু পড়েন, বাকিগুলো পড়েন, আমি না করবো না, হালকা পড়েন। একটা আছে সরল সমীকরণ, সরল সহজ সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত এক ঘাত, দুই ঘাত, তিন ঘাত, চার ঘাত সমীকরণ, আর একটা আছে হলো অসমতা। এগুলো আপনার মন মতো যতটুকু মন চায় নিয়মটা জেনে যান, আপনি এমনি পারবেন। এগুলো হলো নিয়মটা জানা দরকার, আর কিছু না। এরপরে বীজগণিত আরেকটা যেটা আছে সেটা হলো সেট। সেট থেকে একটা অঙ্ক আসে, সেটা 5 সেট, এটা পড়তে হবে। 3 নাম্বারটা হলো আপনার এবার সম্ভাব্যতা, খুবই ইম্পর্টেন্ট। সম্ভাব্যতা খুবই ইম্পর্টেন্ট। এটার সম্ভাব্যতা থেকে এবার 99% অঙ্ক আসার সম্ভাবনা, 1% বাকি আল্লাহর হাত। তো এটাকে ব্যাকআপ দেওয়ার জন্য আপনি বিন্যাস সমাবেশের একটু দেখে রাখতে পারেন। বিন্যাস ও সমাবেশ, এই অধ্যায়টা একটু দেখে রাখতে পারেন। তো এখান থেকে আপনি কমপক্ষে 5 পাবেন, 7.5 পেতে পারেন, তো 5 পাবেন। 10, 5 আর 5 10 আর 5 15 কিন্তু হয়ে গেছে। তাহলে 15 আর 5 25 হয়ে গেছে অলরেডি। এখান থেকে এই জিনিসগুলো একটু খুব গুরুত্ব সহকারে দেখবেন। এবার আসেন ত্রিকোণমিতি। এখন ত্রিকোণমিতিতে আছে হলো নবম দশম শ্রেণীর একটা অধ্যায়, দুটো অধ্যায়। একটা হলো স্থানাঙ্ক, আপনার দিক নির্ণয় করা, আর একটা হলো এই মান নির্ণয় করা। তো এই জায়গা থেকে সাধারণত ত্রিকোণমিতি 5 অথবা 7.5 বা 10 এরকম থাকে। এখান থেকে পড়ার কিছু না। নবম দশম শ্রেণীর যে দুটো অধ্যায় আছে, সেই দুটো অধ্যায় আপনাদেরকে আমি দাগিয়ে দাগিয়ে সুন্দর করে কিছু অঙ্ক সিলেক্ট করছি, এগুলো একটু দেখলে আপনার হয়ে যাবে। তো এখান থেকে আপনি পাবেন কমপক্ষে 5 অথবা 7.5। এবার যে আরেকটা আছে স্থানাঙ্ক এবং সরলরেখা সমীকরণ। তো ওই স্থানাঙ্ক থেকে সরল রেখার দূরত্ব নির্ণয়, এটা ইম্পর্টেন্ট বেশি। সরল রেখার দূরত্ব, এই জায়গা থেকে 5 পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এখন সরল রেখার দূরত্ব পড়তে গেলে স্থানাঙ্ক এমনি হয়ে যায়, অর্থাৎ কান টানলে মাথা আসে। আপনি সরল রেখা যখন পড়বেন, দূরত্ব নির্ণয় না পড়ে সরল রেখা পড়তে পারবেন না। তার মানে ওর মধ্যে না গিয়ে সরল রেখাটা পড়েন, খুবই ইম্পর্টেন্ট হবে আশা করি। ক্লিয়ার আমার কথা? হ্যাঁ। এরপরে জ্যামিতি। জ্যামিতি যেটা, জ্যামিতিতে হলো মানুষ অনেক পড়ে ভাই, জ্যামিতি অনেক পড়ে কোনো লাভ নেই। এখন নর্মাল বিষয়, আপনি উপপাদ্য যেটা পড়লেন, মুখস্থ করলেন, হুবহু লেখলে আপনি 5-এর মধ্যে 4 পাইতে পারেন, কিন্তু আপনি 5 পাবেন না। ধরলাম 5 পেলেন, কিন্তু মুখস্থ রাখতে হবে। আবার অনেক সময় এমন কিছু দেখা গেছে যে সেই উপপাদ্যটা আপনার মুখস্থ না, তাহলে কী দিবেন? দেওয়ার উত্তর নেই। তো এই জন্য জ্যামিতিতে এর সাথে আর একটা লেয়াজও থাকে, লেজ থাকে, সেটা হলো ছোটো ছোটো অঙ্ক দেয়। তো ওই অঙ্কগুলো পড়তে হলে আপনাকে বেসিক জিনিস জানতে হবে। মানে জ্যামিতির যে মূল বিষয় সূত্রটা পিলিতে যেগুলো পড়ে আসছেন, ঠিক ওই সূত্রগুলো আপনি একটু আবার রিভিউ করেন, নো প্রবলেম, আপনার কমন পড়বেই। তো ওই ছোটো অঙ্ক একটা আসে, ওই একটা অঙ্ক করবেন। তো এখান থেকে বেশি কিছু পড়ার দরকার নেই, ত্রিভুজটা, চতুর্ভুজটা, বৃত্তটা পড়েন, ইটস ওকে। জ্যামিতিতে পড়বেন হলো ত্রিভুজ, চতুর্ভুজ, আর হলো বৃত্ত। তো এইগুলো আবার এত পড়তে হবে না, আমি বেসিক দিয়ে কয়েকটা হয়তো হাতে কোনো 4-5টা উপপাদ্য দিয়ে দেব, 4-5টার। আর হলো তারপর আপনি অনেক পড়েন, সমস্যা নেই। আমার সাজেশনটা পড়তে হলে 4-5টা পড়বেন, আর কিছু অঙ্ক এগুলো দেবো, এগুলো পড়বেন। তো এই যে টোটাল জিনিসটা যে আমি দিয়েছি, দেখেন এর মধ্যে থেকে কিন্তু এই অধ্যায় কতটুকু, এখন আপনি যদি বুঝে বুঝে পড়েন, আপনি কিন্তু 40 অফ খুব সুন্দর করে পাচ্ছেন। আপনি 50, আমি কিন্তু বলতেছি না আপনি 50 পাবেন না, 50 টার্গেটে পড়েন, 50 পাওয়ার আশা নিয়ে পড়েন, কিন্তু দেখুন 40 অফ সুন্দরভাবে পাচ্ছেন। যারা রিটেন নিয়ে লেখাপড়া করছেন, 2-3 বার দিয়েছেন বা 4 বার দিয়েছেন, তারা জিনিসটা একটু উপলব্ধি করে দেখেন যে এই জিনিসগুলো আসলে আমার কথা এবং কাজের সাথে মিল আছে কিনা। হ্যাঁ, আপনি যেদিন রিটেন পরীক্ষা দিয়ে আসবেন, সেদিন যদি এই চিত্রের সাথে আপনার প্রশ্নটা একটু মিলে যায়, তাহলে আপনি আমাকে বাহবা দেবেন, না মিললে কি বকা দেবেন, এই তো
দিন বকা, সমস্যা নেই, আমি ঠিক বুক পেতে নেব, কিন্তু আশায় বুক বেঁধে রইলাম, ইনশাল্লাহ আপনার কমন পড়বে। কারণ আপনার ক্ষতি, উপকার না করতে পারলাম কিন্তু ক্ষতি করব না। তবে আপনি এই জিনিসগুলো একটু, আবারও বলছি, এই জিনিসগুলো একটু ভালো মতো পড়েন, আর বাকিগুলো আপনার ইচ্ছা মতো যত মন চায় পড়েন, কোনো নিষেধ নেই। তো এগুলো একটু দেখেন। তাহলে সর্বোপরি কথা হলো যে ম্যাথমেটিক্সে ভালো নাম্বার পেতে হলে অবশ্যই আপনাকে কিছু নিয়মতান্ত্রিকের মধ্যে থাকতে হবে, নাম জানতে হবে, আর কিছু মনের মতো করে সাজেশনটা তৈরি করে একটু পড়তে হবে, তাহলে আপনি ভালো কিছু করবেন। আশা করি আমার কথাগুলো, জানি না কেমন লাগছে, তবে অবশ্যই যদি মানেন আশা করি ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। আর মানসিক দক্ষতা যে 6টি অধ্যায়, এই 6টি অধ্যায়ের মধ্যে সত্য কথা যেটা, বাংলা, ইংলিশ, বানান, এইগুলো যে জিনিসগুলো আসে এইগুলো আপনি পিলি থেকে পড়েছেন, ওইগুলো একটু রিভিশন দিয়ে গেলে ওইগুলো পড়বেন। ওইগুলো কমন পড়লেও যা পারবেন, কমন না পড়লেও তাই পারবেন, একটা কথা। আরেকটা কথা হলো যে আপনার যে সম্পর্ক নির্ণয় বা ওই যে ফাজেল, এই জাতীয় জিনিসগুলো অল্প কয়েকটা নিয়ম জানা থাকলে হয়ে গেল। এবার চিত্র বিষয়টা আপনি পিলিতে যা পড়ছেন ওটাই পড়বেন, মেকানিজম, ডিস্টেন্স সবই পড়বেন। শুধু ম্যাথের যে বিষয়টা, ম্যাথে যে আসে প্রায় 10-15টা ম্যাথের যে কোশ্চেনটা আসে পিলির, এটা কিন্তু সম্পূর্ণ পিলির ম্যাথই আসে। আর আপনি যে এইগুলো যে করতেছেন না, এর মধ্যে থেকেই দেখে গেছে কমন পড়ে গেছে, তো ওখানে কঠিন কিছু আসে না। তো ওটা আপনি আপনার রুটিনে রেগুলার আধা ঘন্টা সর্বোচ্চ বা 20 থেকে 25 মিনিট রাখবেন, দাগায় দাগায় পড়বেন যে এইগুলি আমি পড়বো আর বেশি পড়বো না। তাহলে ওই জিনিসটা আপনি রুটিনে 20 থেকে 25 মিনিট মানসিক দক্ষতা রাখবেন। আর ম্যাথের জন্য প্রতিদিন কম করে হলেও 1 ঘন্টা রুটিনে রাখবেন, কারণ এটা কিন্তু আপনার মূল সম্পদ। ম্যাথ কিন্তু আপনার মূল সম্পদ। ফ্রেশাররা কি করবে স্যার? ফ্রেশার যারা, হ্যাঁ, যারা নতুন একেবারে, যারা থেকে প্রস্তুতি নিচ্ছে অনেকে। অনেকে প্রশ্ন করছে পিলি থেকে কীভাবে প্রস্তুতি নেব। হ্যাঁ, পিলি থেকে যারা নতুন করে প্রস্তুতি নিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য আসলে পিলিতে গিয়ে বললে ভালো হয়। তারপর রিটেনের প্রশ্ন করছেন, আমি বলছি যারা এখন পিলি শুরু করছেন, জানি না আপনার কোন ইয়ারে, অনার্স ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার না থার্ড ইয়ার, এখানে কিন্তু একটা বিষয় আছে। তো যারা অনার্স ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে পড়েন, এখন কিন্তু আর কেউ পিছিয়ে থাকে না, সবাই কিন্তু এখন ওই ভর্তি হওয়ার পর থেকেই একাডেমিকের সাথে সাথে এই চাকরির পরীক্ষাগুলো অবশ্যই পড়া শুরু করেন। কেন করেন জানেন? কারণ আমার এই বাংলাদেশে আমরা কিন্তু কেউ ধনীর দুলালি না, প্রতিটি মানুষেরই কিন্তু শিক্ষা গ্রহণ শেষে কিছু না কিছু কর্ম করে খেতে হয়। যিনি ক্লাসের ফার্স্ট হয় তাকেও কিছু করে খেতে হয়, যিনি ক্লাসের লাস্ট হয় তাকেও কিছু করে খেতে হয়। এই জন্য যারা একটু বুদ্ধিমান তারা কি করেন, আগে থেকেই বড় ভাইয়ের সাথে সাথে দেখা যাচ্ছে রুমমেট পড়তেছে, ওইভাবে পরামর্শ নিয়ে পড়তে থাকেন। হ্যাঁ, তবে পরামর্শটা যেন আপনার সঠিক হয়। ম্যাথমেটিক্সের বিষয়টা আমি একটু বলবো যে আপনি বাংলাদেশে বর্তমানে অনেকগুলো কোর্স আছে, অনেকেই 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা কোর্সে পড়ান। আপনি যে কোনো একটি কোর্সে একটা বই ধরে ধরে পড়তে পারেন। এখন আপনাকে আবার আমি যে কথাটা বলছি, এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে স্যার আপনার কোনো কোর্স আছে কি না। হ্যাঁ, আমার কোর্স আছে, আপনি আমার কোর্সে ভর্তি হতে পারেন। আমার সায়েন্স ম্যাথ নামে একটা বই আছে, সেই বই ধরে ধরেও আপনি পড়তে পারেন। এখানে আপনার 100% কভার করবে। তবে আপনি আমার কথা শুনে আপনি যখন আরেকজনের কাছে যাবেন, তার কিন্তু লেখা বই নাই, সে জানে না তার বইয়ের মধ্যে কিছু আছে কিনা আছে, কিন্তু আমি জানি আমার বইয়ের মধ্যে কি আছে। এখন সে কিন্তু আপনাকে কোনো বইয়ের কথা বলবে না, সে কি বলবে, ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণীর এই বেসিক বইগুলো তুমি পড়ো, তারপরে তুমি বাজার থেকে একটা গাইড বই কিনবা, তারপরে তুমি কি করবা, বিসিএস এর জন্য প্রস্তুত হও। ভাই, আমরা যারা লেখালেখি করি তারা কিন্তু ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম শ্রেণীর বই বাইরে কিছু লিখি না, এইগুলো দিয়ে কিন্তু ছোট ছোট করে সাজিয়ে গুছিয়ে তারপরে কিন্তু লিখি। এখানে কথায় একটাই, যার ক্লাস করবেন, যদি আপনি তার দিক নির্দেশনামূলকভাবে টোটাল কোর্সটা 1 বছরে শেষ করতে পারেন, তাহলে আপনি গেইন করবেন। 1 বছরে আপনি এই কাজটা করবেন। প্রথম বছরে আপনি যদি অনার্স ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার হয়ে থাকেন, এই কাজটা করবেন। দ্বিতীয় বছর অনার্স থার্ড ইয়ারে গিয়ে আপনি ইংলিশ প্রাইভেট পড়বেন, আর ম্যাথটা
তখন আপনি ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম শ্রেণীর যত বই আছে পড়বেন, আপনার কাছে পানির মতো মনে হবে। ষষ্ঠ শ্রেণীর বই, অষ্টম শ্রেণীর সব পানির মতো মনে হবে। তখন আর আপনার কোনো ম্যাথ নিয়ে টেনশন থাকবে না, ইংলিশ নিয়ে টেনশন থাকবে না। চতুর্থ বছরে গিয়ে আপনি যে কোনো একটা কোচিং সেন্টার ভর্তি হয়ে মডেল টেস্টগুলো এবং অন্যান্য বিষয় যে গুলো আছে সেগুলো আপনি কমপ্লিট করবেন। তাহলে ম্যাথ ইংলিশ আপনার মনের মতো কমপ্লিট হয়ে গেল। এরপরে আপনার পিলিতে কোচিংয়ে ভর্তি হয়ে পরীক্ষাগুলো দেবেন। আর নিজের প্রতি সবসময় সজাগ থাকবেন। গত পরীক্ষায় যদি আপনি 50-র মধ্যে 20 পেয়ে থাকেন বা 10 পেয়ে থাকেন, পরের পরীক্ষায় যেন আপনি 11 পান, 1 নাম্বার বেশি হলেও পাবেন, এই টার্গেট আপনাকে নিয়ে পড়তে হবে। আপনি কোচিংয়ের কারোর সাথে আপনার তুলনা করতে হবে না, আপনি নিজের সাথে তুলনা করবেন যেন আমি গত পরীক্ষার থেকে সবসময় যেন 1 নাম্বার বেশি পেলেও যেন পাবো। এটা আমার অবশ্যই, এটা আমার কি নিয়ত এবং এটা আমার কর্তব্য, এটা আমাকে টার্গেট করতেই হবে। এভাবে এগিয়ে যান। এরপরে আপনি প্রথমবার বিসিএস পরীক্ষা দিবেন, দেন দেখেন আপনার সব কিছু কিন্তু গোছানো হয়ে গেছে। এখন গোছানো হয়ে গেছে, আপনি ফাঁকে ফাঁকে এখন বিসিএস পরীক্ষা একটা করে দেবেন, আপনার কোনো জ্বালা যন্ত্রণা নাই। যারা অনার্স 4th ইয়ার পার হয়ে গিয়ে এই কাজগুলো করে তাদের তো মহা ওষুধ দিলেও বেশি একটা লাভ হয় না। কারণ কি, সে এখন ম্যাথ প্রাইভেট পড়বে, না ইংলিশ প্রাইভেট পড়বে, না ওই যে কোচিংয়ে গিয়ে দৌড়াবে, না কোচিংয়ের অ্যাসাইনমেন্ট করবে, না কি করবে, এই না একাডেমিক পড়া পড়বে। এই যে এতগুলো জিনিস যখন মাথার মধ্যে আসে, এইটা ছাড়া ওইটা, ওইটা ছাড়া ওইটা, তার মাথার মধ্যে এমন প্যারা হয়, পরে শেষে এইটা সারে ওইটা সারে কোনটা করে পরে গুছায় উঠতে পারে না। তা আমি ওই ব্যাপারে আর কিছু বলতে পারবো না, কারণ অনার্সের যারা পরীক্ষা দিয়ে কোচিংয়ে যায় বা পড়া শুরু করে তাদের জন্য বিশাল একটা কষ্টের জায়গা। আমি অনার্স সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ার যারা আছেন তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলছি। আর কারো কোনো কিছু জানার ইচ্ছা থাকলে প্রশ্ন করতে পারেন। কারো কিছু জানার ইচ্ছা আছে? দেখতেছি না, হঠাৎ করে তো ঘোষণা ছাড়া। দেখি, আমি একটু সাইডে দাঁড়াই। আচ্ছা, আমি তো আপনাদের সাথে, আপনারা অনেকে চিনেন আমাকে, অনেক সময় ব্যাকগ্রাউন্ডে থাকি। যাই হোক, তো আমাদের শাহিন স্যার অনেকে চিনবেন। আমরা যারা একটু ঢাকা ইউনিভার্সিটিতে যারা একটু সিনিয়র তারা অনেকে স্যারকে চিনি। যেমন হচ্ছে আমি যখন 38তম বিসিএস প্রথম দেই, তখন হচ্ছে আমার হলের এক বড় ভাই ছিল। তো ওনাকে বললাম, ভাই ম্যাথ তো কিনবো, তাহলে ম্যাথ আসলে আমি কোনটা কিনবো? উনি হচ্ছে এখন একজন ইউএনও, ঢাকার ইউএনও ছিল এক সময়। ওকে, তো ভাইকে বললাম যে ভাই আসলে কোনটা কিনবো? উনি আমাকে বললাম, আমি ওরাকল ম্যাথ, তখন ওরাকল ম্যাথ, সায়েন্স ম্যাথ এগুলো চলে আর কি। তো ভাই আমাকে বললো যে তুমি সায়েন্স ম্যাথ কিনবা। আমি বললাম, কেন ভাই? বললো যে আমি সায়েন্স ম্যাথ করে খুব মজা পাইছি এবং আমি আসলে ক্যাডার হয়েছি। সো আপনি বুঝতেই পারছেন, 38তম মানে অনেক আগে, এখন প্রায় 47তম চলে। ওকে, তখন হচ্ছে শাহিন স্যারের সাথে একটা সময় হচ্ছে, আমরা যখন ছোটো ছিলাম ইউনিভার্সিটিতে, তখন হচ্ছে আপনার শাহিন স্যারের একটা ব্যাপক ভাইবস ছিল তখন আর কি। হ্যাঁ, তারপরে অনেক জল এদিক গেছে ওদিক গেছে, বাট শাহিন স্যার কিন্তু শাহিন স্যারই আছে। সো শাহিন স্যার আমাদের সময়ের স্যার। ওকে, এবং একটা সময় কনফিডেন্সের অনেক পপুলার একজন টিচার ছিলেন শাহিন স্যার। ওকে, সো স্যার আমাদের এই প্ল্যাটফর্মে ক্লাস নেওয়ার জন্য স্যারকে অনুরোধ করছিলাম যে স্যার আপনি যদি রিটেন, যেহেতু সিনিয়রদের ক্লাস করাই ভালো, ম্যাথ এটা তো আপনারা বুঝেন, আমরাও বুঝি এটা। সো আমি বলছিলাম যে স্যার আপনি যদি কিছু ক্লাস নেন আমাদের ভালো হতো। তো স্যার বললো যে আমি আসলে স্লাইড টাইড করা নাই। তো আমি বললাম যে স্যার আপনি একটা কাজ করেন, আপনার তো বই আছে, যেহেতু সায়েন্স ম্যাথ আপনারা অনেকে মানে একটা সময় প্রচুর চলতো, একটা ইয়া ছিল। সো আমি বললাম, স্যার আপনার যে প্রিলি এবং রিটেন ম্যাথ আছে ওখান থেকে আপনি নেন তাহলে আমার জন্য সুবিধা হয়। যদি আপনাদের এই পেজে আজকে কোনো ঘোষণা ছাড়া আমরা চলে আসছি, স্যার আজকে কথা বলতে আসছেন আমার সাথে। স্যার আজকে বললাম, স্যার আপনি একটু কথা বলেন, তাহলে জাস্ট 2-4 মিনিট। স্যার বলে কী বলবো? আপনি এমনি বলেন, দিক নির্দেশনামূলক। তো স্যার বলছে যদি আপনাদের রেসপন্স পাই তাহলে আমরা এখান থেকে কিছু রিটেন ক্লাস নিতে পারি ম্যাথ ধরে ধরে। স্যারের কিছু বই আছে, আপনারা দেখতে পারেন, যারা একটু বিস্তারিত করতে চান, যারা আমরা এই যে অনেকে খুঁজি না যে গতানুগতিক আমরা বলি, যেমন হচ্ছে আমরা বলি যে ম্যাথ ধরাই দিই, আমরা অনেকে বলি যে আপনি ওই যে লাল বইয়ের ম্যাথ করেন, 9 করেন, 7 করেন, অমুক ম্যাথ তমুক ম্যাথ, এত ঝামেলার জন্য আসলে আমাদের এত বই ধরা হয়ে ওঠে না। বাট স্যার যে কাজটা করছে এখানে, একবারে অনেকগুলো বই 3টা খণ্ডে নিয়ে আসছে, আপনারা দেখতে পারেন। এটা হলো বীজগণিত 2য় পর্ব। আচ্ছা আমি একটু দেখাই এখানে স্যার। আচ্ছা এইটা দেখেন, এটা হলো পাটিগণিত 1ম পর্ব, ঠিক আছে? পাটিগণিত এটা, আচ্ছা এটা হলো, হ্যাঁ পাটিগণিত, দেখতে পাচ্ছেন আপনারা। আর এটা হলো বীজগণিত 2য় পর্ব, দেখতে পাচ্ছেন আপনারা।
আর এটা হলো আপনার বীজগণিত তৃতীয় পর্ব, ঠিক আছে? ও এটা জ্যামিতি, সরি, এটা জ্যামিতি তৃতীয় পর্ব। তাহলে দেখতে পাচ্ছেন আপনারা 3টা পর্বে আমাদের গণিত এবং জ্যামিতি। ওকে, এই 3টা যদি আপনারা কেউ চান তাহলে আপনারা স্যারের কাছ থেকে নিতে পারেন, অথবা আমাদের এই পেজে অর্ডার করলেও আমি আপনাদেরকে দিয়ে দিব, অথবা আপনার লাইব্রেরিতে পাবেন, নীলক্ষেতে, মামুন বুক হাউস বা আদার্স লাইব্রেরিগুলোতে পাওয়া যাচ্ছে। আপনার ম্যাথগুলো দেখতে পাবেন। অর্থাৎ আপনার একাধিক ম্যাথ যারা করতে চান, একাধিক বই না কিনে একের মধ্যে যদি সব থাকে, সেটা 3টা পর্ব হলেও এটা কিন্তু একটা ভালো এই মুহূর্তে মানে সার্চ চলছে, তাই না স্যার? কত করে জানি একটু বলেন তো। এই বইটা বাজার মূল্য হলো 790 টাকা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, 790। 790 টাকা। আচ্ছা 790 টাকা, 3টা খণ্ডে, 2 কালারের ছাপা। একটু দেখা দাও যে 2 কালার বলতে কি হলো, যে অঙ্কটা হলো 1 কালার আর সমাধানটা 1 কালার। হ্যাঁ হ্যাঁ, এখানে তো কালার ইউজ করা হচ্ছে, 2 কালারের বই মানে বাজারে আর কোনোটা নাই। না, আর কোনো বই নাই। ঠিক আছে, সো আপনারা দেখতে পারেন। স্যার এই মুহূর্তে কয় টাকা যেন এটা? তো এই মুহূর্তে যেহেতু ওদেরকে আমি আশ্বাস দিয়েছি যে আমি একটা সাজেশনমূলক ক্লাস তোমাদের নেব, যদি তোমরা এই বই থেকে, হ্যাঁ এই বই থেকে দাগিয়ে দাগিয়ে দেব যে এটা পড়ো, এটা পড়ো না। আর তারপরে আমি বলবো যে এই অধ্যায়ের উপরে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে তাদের আমি ওইটা বিস্তারিত এখানে বোঝাবো, কিছু নিয়ম দেখাবো। আসলে কি ম্যাথের ওই যে বললাম না, যে এগুলো যদি আপনি না জানা থাকেন তাহলে অঙ্ক করে মজা পাবেন না। আপনি অঙ্ক শিখছেন সবই ঠিক আছে, একটু যদি সাজিয়ে গুছিয়ে লিখতে পারেন না, অঙ্কটা চমৎকার হবে এবং আপনার নাম্বারটা ফুল পাবেন। তো এই জন্য বর্তমান ছাড় দিয়ে এই বইটাকে 600 টাকা করে দিয়েছি, অনলি 600 টাকা। যেখানে আমার বিলিভ ইট আর নট, বিশ্বাস করবেন কিনা জানি না, যদিও বলা ঠিক না, তারপরেও বলছি এই বইটা 600 টাকায় মানে আমার লসে বিক্রি করা। এখন বলতে পারেন স্যার কেন লসে বিক্রি করবেন? এই বইটা একটু বড় হওয়াতে, বেশি হওয়াতে স্টুডেন্টরা ভয় পায়, তাই ওদেরকে ভয় কাটানোর জন্য একটু কম মূল্যে দেওয়া হয়েছে। তো যদি আপনারা বইটা নেন তাহলে বইয়ের উপরে আমি সাজেশনমূলক চ্যাপ্টার দাগিয়ে দাগিয়ে সুন্দর করে আপনাদেরকে সাজেশনটা দেব। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। ঠিক আছে স্যার, তাহলে শেষ করি। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমারও একটা পেজ আছে, হ্যাঁ, সায়েন্স জব কেয়ার, SHAIN, সায়েন্স জব কেয়ার, এই পেজেও নক করতে পারেন আশা করি। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ।